আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার ছোট্ট ভাই ও বোনেরা। আমি পাভেল তোমাদের জন্য একটা ছোট্ট আয়োজন নিয়ে আসছি। সেটা হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান এবং গণিত বিষয়ের সকল সমস্যার সমাধান আমি এই চ্যানেলে তোমাদেরকে দিব। তো আমি কিভাবে পড়াবো মূলত, হয়তোবা তোমরা এতদিনে অভ্যস্ত হয়েছো যে তোমাদের স্কুল বা কোচিং এ প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ায়। তো আমি হয়তোবা গুরুত্বপূর্ণ লাইনগুলো শুধু বুঝাবো, আর বাকিটা আমি নিজের মতো করে তোমাদেরকে বলবো, তোমরা সেটা শুনবা। ইনশাল্লাহ সেইটা থেকে সম্পূর্ণ অধ্যায়ের সামগ্রিক একটা ধারণা পেয়ে যাবে, এবং তারপরে শুধু বই নিবা আর একবার পড়বা, দেখবা সম্পূর্ণ অধ্যায় কভার হয়ে যাবে। তো আমার প্রতি ছোট্ট এই বিশ্বাসটুকু রেখে চলো শুরু করি আমরা। আচ্ছা, অধ্যায় আমরা প্রথমে আজকে বিজ্ঞান দিয়ে শুরু করতেছি। তো বিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায় সেটার নাম হচ্ছে জীবের বৃদ্ধি ও প্রজনন। আচ্ছা, প্রথমে আমরা জীব তো চিনি, তাই না? জীব কি? যাদের জীবের কিছু বেসিক বৈশিষ্ট্য আছে, সেগুলোর মধ্যে হচ্ছে জীব মানেই সে একটা জীবিত জিনিস, বেঁচে থাকে আর বেঁচে থাকার বৈশিষ্ট্য দেখায়। আচ্ছা, কথাগুলো হয়তোবা জটিল হয়ে যাচ্ছে। আমরা যদি চিন্তা করি, ধরো এই যে এই সুন্দর এই বাবুটা হচ্ছে তুমি, আর এটা ধরো চিন্তা করো যে এটা একটা বই। ঠিক আছে, এটা একটা বই। তো তুমি এখন চিন্তা করো যে তোমার বেঁচে থাকার জন্য খাবার খেতে হবে, আবার তোমার নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে হবে, কিন্তু তোমার বই এর কি নিঃশ্বাস গ্রহণ করতে হয় বা এর কি খাবার দাবারের প্রয়োজন হয়? প্রয়োজন কিন্তু হয় না। তার মানে জীব এমন একটা বিষয় যে যে জীবন ধারণের জন্য কিছু বৈশিষ্ট্য দেখাবে, আর জড় বস্তু হচ্ছে এমন বিষয় যেগুলা তার জীবন ধারণের জন্য এই জীবের যে বৈশিষ্ট্য সেগুলা শো করবে না। তো প্রথমে এই অধ্যায়টা একটু জটিল হয়ে যাচ্ছে। তো আমি সহজভাবে বোঝানোর জন্যই আমি নিজের মতো করে কিছু স্লাইড রেডি করে রাখছি। তোমরা সেই স্লাইডগুলো দেখবা, এখন আশা করি সবকিছু বুঝতে পারবা। তো চলো শুরু করি। আচ্ছা, এতক্ষণ আসলে অধ্যায় শুরুও হয়েছিল না, তাতেই হয়তো বা অন্যদিকে চলে যাচ্ছিল। এখন আমরা নতুন করে আবার শুরু করতেছি, হ্যাঁ। তো জীবের বৃদ্ধি ও প্রজনন অধ্যায়টার নাম থেকে আমরা সম্পূর্ণ অধ্যায় কি হতে চলছে সেটার একটা সামগ্রিক আইডিয়া নিই, চলো। তো জীব জীব কথাটা যেহেতু চলে আসছে, প্রথমে আমি একটা কথা বলে নেই যে আমাদের যে সৃষ্টি জগৎ বা আশেপাশে যা দেখি, এগুলোকে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে জীব, আরেকটা হচ্ছে জড়। তো তোমরা আশা করি এতদিনে জীব আর জড়র মাঝে পার্থক্যটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো, তারপর সেজন্য আমি কিছুটা দেখায় দেই যে আচ্ছা, জীব বা লিভিং থিংস আর জড় বলতে বোঝায় নন লিভিং থিংস। তো কি সেই বিষয়টা? এই যে দেখো একটা পাথর, এই পাথর আর এই ব্যাঙ, এই দুইটা জিনিস নিয়ে চলো আমরা চিন্তা করি। একটা পাথর, এই পাথরের কি বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করতে হয়? উত্তর হচ্ছে না। পাথর কি চলাফেরা করে? উত্তর হচ্ছে না। পাথর কি বংশ বিস্তার করে? আচ্ছা, বংশ বিস্তার করা অর্থ বোঝায় যে পাথর কি একটা থেকে আরেকটা হয়? আচ্ছা, তোমরা হয়তোবা চিন্তা করতে পারো যে একটা বড় পাথর আছে, এটাকে কোনো কিছুতে আঘাত করলাম, তখন ছোট্ট ছোট্ট পাথর হইলো। তাহলে তো একটা পাথর থেকে অনেকগুলা হইলো, তো এগুলা তো এর বাচ্চা হইতে পারে। কিন্তু উত্তর হচ্ছে না। ওইটা একটা পাথরকে আমরা খণ্ড করলাম, কিন্তু ওই এই পাথরটার আর কোনো অস্তিত্ব থাকলো না। কিন্তু বংশবিস্তার বলতে কি বোঝায়? এই যে ধরো একটা ব্যাঙ, সে যখন তার ছোট্ট ছানা দিবে, মানে ব্যাঙাচি, ব্যাঙাচি হয়তো বা এরকম হবে দেখতে। আর ব্যাঙ কেমন ছিল? ধরে নাও এই যে এটা একটা ব্যাঙ, হ্যাঁ, আমার ড্রয়িং অতটা ভালো না। তো এই যে ব্যাঙ, ব্যাঙ কিন্তু থেকেই যাবে, সাথেও কিছুটা বাচ্চা দিয়ে দিল, হ্যাঁ। তো এর কিন্তু অস্তিত্ব আমাদের পৃথিবীতে রয়েই যাচ্ছে, কিন্তু তারপরেও এ ওর মতো অনুরূপ আরেকটা প্রাণী সৃষ্টি করলো, যেটা হচ্ছে ব্যাঙাচি, বা এটাই ধীরে ধীরে বড় হয়ে ব্যাঙে পরিণত হবে। আচ্ছা, ব্যাঙের উদাহরণটা কঠিন মনে হলে তোমরা চিন্তা করতে পারো, একটা পাখির কথা চিন্তা করতে পারো। এই যে এই পাখিটা একটা সময় ধরো এই যে ছোট্ট ছোট্ট ডিম দিবে। এই ডিম থেকে পরে আবার ছোট্ট ছোট্ট, ধরো এই পাখিটা আবার ছোট্ট ছোট্ট পাখির ছানা দিবে। কিন্তু এই পাখিটার অস্তিত্ব তো পৃথিবীতে রয়েই গেল, আর এই ছানা, এ নতুন একটা জীব তৈরি হলো। তার মানে জীব বংশ বিস্তার করে। আবার এই পাথরের ক্ষেত্রে যেটা হচ্ছিল, যে পাথর ছোট্ট টুকরা টুকরাতে হলে তখন আর এই পাথরটা আমরা খুঁজে পাবো না, তখন শুধু এই পাথর, ছোট্ট ছোট্ট পাথরগুলা থাকবে। তো এখন আমরা আবারও মূল আলোচনাতে ফিরে আসি, জীব আর জড়তে। তো জীবের কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো জড় পদার্থে আমরা খুঁজে পাই না। তো জড় পদার্থ, এই যে যেমন পাথর একটা জড় পদার্থ, সাইকেল একটা জড় পদার্থ, বল, তারপরে বই, পেন্সিল, টেবিল, চেয়ার, এগুলো সব জড় পদার্থ। আর জীব পদার্থের মধ্যে কি, এদের জীবন আছে, অর্থাৎ জীবন আছে, এরা একসময় মারাও যাবে। কিন্তু এই
বল কি আমরা একটা বল যদি আমরা ভালোভাবে রেখে দেই, বল কি কখনো মারা যাবে? বা একটা গাড়ি, হয়তোবা এগুলো পরিবেশের বিভিন্ন আহ, কিছু পরিবর্তনের জন্য একসময় নষ্ট হয়ে যায়, ওইটা অন্য বিষয়। কিন্তু জীবিত জিনিসগুলা সম্পূর্ণ তাদের অস্তিত্ব যেটা, যে একটা জীব একটা সময় মারা যাবে, কিন্তু জড় পদার্থ সাধারণত মারা যায় না। মানে ওকে যদি আমরা ভালোভাবে সংরক্ষণ করে রাখি, ও ওইভাবেই থাকবে। তো চলো আবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো এই অধ্যায়ে যেটা, যে আমরা প্রথমে জীব সম্পর্কে জানলাম, তো জীবের আমরা বৃদ্ধি সম্পর্কে জানবো। বৃদ্ধি মানে বড় হওয়া। প্রজনন, প্রজনন মানেই হচ্ছে বংশ বিস্তার হওয়া। তো চলো শিখি, জীব কি। এটা যদি প্রশ্ন আসে তাহলে আমরা যেভাবে উত্তর করতে পারি, যে জীব হচ্ছে যেসব বস্তু বেঁচে থাকে এবং জীবন ধারণের বৈশিষ্ট্য দেখায় তাদের জীব বলে। তো আমরা প্রথমেই জীবের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে আসছি। তো সেই বৈশিষ্ট্যগুলো চলো আরেকবার দেখি। জীব কি হয়? বৃদ্ধি পায়। চলো তো শুরুতে আগে তোমাকে চিন্তা করি। এই যে ছোট্ট দুইটা হাত দেই, এটা ধরো ছিলা তুমি। তো তুমি এক সময় ছিলা মাত্র এতটুকু, এখন তুমি ধরে নাও তুমি এই যে এত বড় হয়ে গেছো। এটা হয়তোবা দেখে অনেকটা বড় মনে হচ্ছে, এটা এখন তুমি। বুঝতেছো? তুমি ছোট থেকে বড় হচ্ছ, তার মানে তুমি তোমার বৃদ্ধি হচ্ছে। আবার তুমি ছোট থেকে বড় কি এমনি এমনি হইছো? এই যে এখানে একটা বার্গারের ছবি দিয়ে দিলাম, এটা বার্গার ধরে নাও। তারপরে এটা হচ্ছে, আমি না বলে দিলে তোমরা বুঝবা না, এটা হচ্ছে একটা কলা। ধরো তুমি কলা খাইছো, তারপরে ছোট ছোট দানাদার এগুলো ধরো ভাত খাইছো। মানে তুমি খাবার গ্রহণ করো, তো খাদ্য গ্রহণ করে তুমি বড় হও। তুমি শ্বাস নাও। আচ্ছা, তুমি যে শ্বাস নাও এটা পরীক্ষা করতে পারো। মুখ বা নাক চেপে ধরে কিছুক্ষণ থাকো, না থাকে কাজ করার দরকার নাই। তো যদি ধরে রাখো তখন দেখতে পারবা যে তুমি, যদি এটা বন্ধ করে রাখো তুমি, মানে তোমার মধ্যে দমবদ্ধতা কাজ করবে, তখন তুমি বুঝতে পারবা যে তুমি আসলে শ্বাস নেওয়া ছাড়া বেঁচে থাকতে পারবা না। তো আশা করি বুঝতে পারছো। তারপরে তুমি কি করো? চলাফেরা করো। আচ্ছা, চলাফেরা করতে পারো, কিন্তু এইখানে আবার পাশে লিখে রাখছে কিছু জীব। এই কথাটা দ্বারা যেটা বুঝাইছি, যে দেখো জীবিত বস্তুর মধ্যে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা প্রাণী, আবার বলতে পারো উদ্ভিদ। উদ্ভিদ মানে হচ্ছে গাছপালা। তো আমরা প্রাণীরা কিন্তু চলাফেরা করতে পারি, কিন্তু গাছপালা কি চলাফেরা করে? উত্তর হচ্ছে করে না। কিন্তু গাছপালাও যে জীব সেটা আমি তোমাদেরকে একটু পরে প্রমাণ করে দিব। কিন্তু তার আগে এটা বুঝে রাখো যে আমরা আমাদের আশেপাশে যে আম গাছ, জাম গাছ বা যে যে গাছই দেখি না কেন, গোলাপ গাছ বা যেটাই হোক, তারা কি চলাফেরা করতে পারে? উত্তর হচ্ছে না, তারা চলাফেরা করে না। কিন্তু আমরা মানুষ বা গরু ছাগল বা তোমার পোষা বিড়াল কুকুর যেটাই থাকুক, তারা কিন্তু চলাফেরা করতে পারে। এমনকি মাছের কথাও যদি চিন্তা করো, মাছও কিন্তু পানিতে চলাফেরা করতে পারে। তো জীবের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জীব চলাফেরা করতে পারে। আবার জীব বংশ বিস্তার বা প্রজনন করে। তো বংশ বিস্তার করে এটাও যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরো এটা হচ্ছে তোমার বাবা, আর এটা হচ্ছে তোমার মা। তো এই তোমার বাবা আর মা, এখান থেকে তুমি হইছো। তো এই যে এইটাই হচ্ছে বংশ বিস্তার। তো জীবের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জীব বংশ বিস্তার করে। তো চলো আমরা পরবর্তী সামনে আগাই। আশা করি তোমরা বুঝতেছো। কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আচ্ছা, তাহলে আমরা আগের যে পেজ সেটা থেকে শিখে আসলাম, সব জীবেরই বৃদ্ধি হবে, জীব প্রজনন করার ক্ষমতা আছে। আর এটাই হচ্ছে জীবের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তার মানে আমরা আগের যে পেজ পড়লাম সেটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা ছিল এইটা। তো এই লাইনটা আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী লাইনে যাই, যে জীবের বৃদ্ধি। মানে আমরা কি চেষ্টা করতেছি দেখো, তোমার অধ্যায়ের যে নাম জীবের বৃদ্ধি ও প্রজনন, আগে আমরা এইটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তারপর বই ধরে তোমাদের প্রত্যেকটা যেগুলা কঠিন বিষয় আমি তোমাদেরকে দেখাই দিব। তো জীবের বৃদ্ধি, চলো এটা বুঝি। জীবের আকার, ওজন ও দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়াকে বৃদ্ধি বলে। যেমন এইখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই বাবুটা, এটা একটা বাবু, তো শুরুতে দেখো কতটুক ছিল। তারপরে এখন এই যে একটু বড় হয়েছে, ধরে নাও এটা তুমি। তারপরে তুমি যখন আরেকটু বড় হবা, আরেকটু বড় ক্লাসে উঠবা, তখন দেখতে এইরকম হবা। তারপরে তুমি ধরো কলেজে উঠছো, তখন হয়তোবা এইরকম হবা। এরপরে তুমি হয়তোবা কোনো চাকরি বা কিছু করো, তখন দেখতে এইরকম। এবং তারপরে তোমারই হয়তোবা বাবু আছে, তো তখন তুমি অনেকটা দেখতে এইরকম। এবং তারপরে তোমার বয়স এতটাই বৃদ্ধি হয়েছে যে তুমি এখন তোমার নানি বা দাদি বা দাদা এদেরকে দেখতে পারো। যেহেতু এটা মেয়ে বাবু দিয়ে উদাহরণ দেয়া, সেক্ষেত্রে তুমি নানির দিকে দেখলেই বুঝতে পারবা তাদের বয়স হয়েছে এবং কিছুটা দেখতে এইরকম হয়ে গেছে।
তো এই যে কি কি পরিবর্তন হইলো দেখো, আকার পরিবর্তন হয়েছে। এই শুরুতে যেমন ছিল, এখন কি এই জায়গা থেকে এই জায়গা থেকে দেখতে একই রকম, এটাই হচ্ছে আকার পরিবর্তন হওয়া। আবার ওজন, একটা ছোট্ট বাবুর ওজন অনেক কম হয়, কিন্তু তোমার ওজন কি অতটা কম? হয়তোবা তুমি 30 কেজির মতো হয়তোবা তোমার ওজন, কিন্তু একটা ছোট্ট বাবুর ওজন কতটুকু হবে? কয়েক কেজি হতে পারে, তাই না? আর দৈর্ঘ্য, মানে তুমি তো বুঝতেছো এই দৈর্ঘ্য কাকে বলে। এই যে শুরুতে ছিল এই যে এতটুক, চিন্তা করতে পারো এর দৈর্ঘ্য। আর পরে বড় হতে হতে এই যে এখন এত বড় হয়ে গেছে, এটা ওর দৈর্ঘ্য। আবার ধীরে ধীরে আরো বড় হচ্ছে, তাই না? তো এই পরিবর্তনগুলো একটা জীবের হয়ে থাকে। তো চলো উদাহরণ দেখি আমরা। ছোট গাছ থেকে বড় গাছ, শিশু থেকে বড় মানুষ, এবং এই উদাহরণটাই আমি এখানে দেখাইছি। বাচ্চা মুরগি থেকে বড় মুরগি। মুরগির শুরুতে কি থাকে? একটা ডিম থাকে। সেই ডিম থেকে ছোট্ট একটা মুরগির বাচ্চা হবে। এরকম একটা ধরো বাচ্চা হইলো। এই বাচ্চাটা আবার জীবের বৃদ্ধি যেহেতু হবে, এই বাচ্চাটাই ভবিষ্যতে বড় হয়ে ধরো এইরকম একটা মুরগি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমার চিত্র নিয়ে প্রশংসা করার দরকার নাই, কারণ আমি এটা অনেক ভালো আঁকাই, আমি জানি। তো আচ্ছা, তাহলে এতক্ষণে আমরা কি বললাম? যে জীবিত বস্তু অবশ্যই বৃদ্ধি পাবে, কিন্তু জড় বস্তু মানে যাদের জীবন নাই, তারা বৃদ্ধি পায় না। যেমন আমরা একটা পাথর বা একটা টেবিলকে যদি দেখি, তুমি তোমার বাসার টেবিল ছোটবেলা থেকেই দেখতেছো, ওই টেবিল কি বড় হয়? বড় কিন্তু হয় না। তার মানে ওইটা একটা জড় বস্তু ছিল, আর জড় বস্তু কখনো নিজেরা বৃদ্ধি পায় না। আশা করি তোমরা এতক্ষণ বুঝছো। চলো আমরা পরবর্তী ক্লাসে, মানে পরবর্তী যে টপিক সেটাতে আগাই। আমরা দুইটা জিনিস দেখছিলাম অধ্যায়ের নাম, জীবের বৃদ্ধি ও প্রজনন। আমরা বৃদ্ধি সম্পর্কে শিখে আসলাম, এখন আমরা প্রজনন সম্পর্কে শিখব। তো প্রজনন, এটার ইংরেজি শব্দ হচ্ছে রিপ্রোডাকশন, অর্থাৎ জীব তার নিজের মতো করে নিজের ঠিক অনুরূপ আরেকটা যে জীব সৃষ্টি করতে পারে, এই প্রক্রিয়াটাই হচ্ছে প্রজনন। তাহলে চলো সংজ্ঞা আকারে পড়ি। জীব নিজের মতো নতুন জীব সৃষ্টি করার প্রক্রিয়াকে প্রজনন বলে। আচ্ছা, এই লেখাটা যদি তুমি বুঝতে না পারো, এই চিত্রটার দিকে তাকাও। এটা হচ্ছে একটা বড় পাখি। এই পাখিটা কি করবে? আহ এই পাখিটা একটা সময় ডিম দেয় যখন প্রাপ্তবয়স্ক হয়। এই ডিম একটা সময়, ডিমের মধ্যে কিছু পরিবর্তন হয়, যেটা হয়তো বা আমরা খালি চোখে দেখতে পারি না। ভবিষ্যতে তোমাদেরকে প্রয়োজনে আমি দেখাই দিব। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা ছোট্ট, এটা কি বলবো, ছোট্ট একটা আহ পাখির বাচ্চা বা ছানা তৈরি হচ্ছে ডিমের মধ্যে। তারপরে একটা সময় সেই ডিমের ক্লোজটা ভেঙে এই ছোট্ট একটা পাখির বাচ্চা বের হবে, এবং তারপরে ওই বাচ্চাটার চোখ ফুটবে, এবং ধীরে ধীরে প্রথমে বাবা মা এদেরকে লালন পালন করবে, এবং তারপরে এই পাখিটাই একটা সময় বড় একটা পাখি হবে, এবং সে বড় পাখি হয়ে সেও এরকম ডিম দিবে, এবং সে এইভাবে আবার সেই ডিম ফুটে এরকম ভাবেই বাচ্চা হতে থাকবে। তো এই যে একটা প্রক্রিয়া চলতে থাকলো, এই প্রক্রিয়াটাই হচ্ছে প্রজনন। তো প্রজননের আমরা উদাহরণ দেখি। মানুষ সন্তান জন্ম দেয়, গাছ বীজ থেকে নতুন গাছ তৈরি হয়, মুরগি ডিম দেয়। মুরগি ডিম দেয়, ডিম দিয়ে কিন্তু শেষ না। এই ডিম থেকে আবার কি হবে? ওই ডিমকে তা দিবে, ডিম থেকে ছোট্ট মুরগি ছানা হবে, সেইখান থেকে আবার বড় মুরগি হবে, এবং সেই বড় মুরগিটা আবার ডিম দিবে। ঠিক এইটার মতোই চিন্তা করতে পারো, যে এটাকে একটা মুরগিও ভাবতে পারো। যে এই মুরগি ডিম দিল, এখান থেকে বাচ্চা হইলো, সে বাচ্চা খেয়ে খেয়ে ধীরে ধীরে বড় হইলো, বড় হওয়ার পরে আবার যখন ও বড় হলো, ও আবার ডিম দিবে। কারণ কি এইভাবে কেন চলতে থাকে দেখো। আহ এ যদি, এই বাচ্চা পাখিটা যদি ডিম না দিত, তো চিন্তা করো, এই বাচ্চা পাখিটা যখন বড় হবে, বড় হওয়ার পরে এ একটা সময় মারা যাবে না? এর যখন আয়ু শেষ হয়ে যাবে, তখন তো এ মারা যাবে। এ মারা গেলে এর অস্তিত্ব আর পৃথিবীতে থাকবে না। তো এর অস্তিত্ব থাকলো না, তাহলে কি আর নতুন করে এই ডিম বা বাচ্চা এগুলা কি আমরা খুঁজে পাবো? উত্তর হচ্ছে না। তাহলে আমাদের এই প্রজননটা খুবই গুরুত্বপূর্ণ, মানে নতুন যে জীব সৃষ্টি হয়, এই প্রক্রিয়াটা প্রত্যেকটা জীবের টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। তো সেটাই এখানে লিখে দেওয়া ইম্পর্টেন্ট নোট বা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে প্রজননের মাধ্যমে পৃথিবীতে জীবের সংখ্যা টিকে থাকে। তো চলো পরবর্তী ধাপে আগাই, আশা করি বুঝছো তোমরা। তো আমরা ওইখানে একটা লাইন পড়ছি গত স্লাইডে, দেখো যে গাছ বীজ থেকে নতুন গাছ সৃষ্টি করে। বীজ মানে চিন্তা করতে পারো যে এই যে এখানে দেখো, এই যে এটা হচ্ছে একটা বীজ। এই বীজ যখন আমরা মাটিতে রাখি, আহ, যখন পর্যাপ্ত আলো বাতাস পানি পায়, তখন সেখান থেকে একটা নতুন চারা হয়। সেই চারা থেকে আবার একটা গাছ হয়, ছোট্ট। এটা, এগুলো সবই চারা। এখান থেকে এই যে দেখো ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে, এবং একটা সময়
এই যে এরকম বড় হইলো, এবং এটাই একসময় হয়তোবা বড়, ধরো এরকম বৃহৎ আকার কোনো একটা গাছে রূপান্তর হবে, ঠিক আছে? তো এই যে প্রক্রিয়াটা, এইটাকে উদ্ভিদের প্রজনন বলে। উদ্ভিদের প্রজনন, উদ্ভিদ আমরা চিনি, আর প্রজনন মানে হচ্ছে বংশবিস্তার প্রক্রিয়া। তাহলে উদ্ভিদ সাধারণত বীজের মাধ্যমে নতুন গাছ তৈরি করে। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে সাধারণত, কেন সাধারণত বলা হয়েছে? কারণ অনেক ভিন্নভাবে অনেক সময় নতুন গাছ সৃষ্টি হয়। যেমন তোমরা হচ্ছে হয়তোবা দেখে থাকছো যে তোমাদের বাসায় যদি গোলাপ গাছ থেকে থাকে, তো গোলাপের যে ফুলের চারা, ওই চারা থেকে কি হয় অনেক সময়, এই ধরো এগুলা ছোট ছোট ডাল, এবং এগুলোতে হয়তো বা পাতা বা ফুল আছে ছোট ছোট। আহ এটা মূল বিষয় না। ধরো এইখান থেকে একটা প্রাপ্তবয়স্ক ডাল যদি আমরা কেটে নেই, এবং এইখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই ডালটাকে একটা নতুন গাছে রূপ দেওয়া সম্ভব। তো এখানে তো গোলাপের কোনো বীজ ছিল না, তারপরেও একটা নতুন গাছ আমরা একটা ডাল থেকে পাচ্ছি। তো তার মানে আরো অন্যান্য ভাবেও গাছ প্রজনন করতে পারে। তো এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরো শিখবো। কিন্তু মূলত সব ক্ষেত্রে দেখতে পারবা, যেমন তুমি যদি একটা আম খাওয়ার পরে আমের যদি যে বীজটা, ওইটা যদি মাটিতে ফেলে দাও, ফেলে দিলে কি হবে, ওইটা থেকে একসময় আমের ছোট চারা দেখা যায়, সেখান থেকে বৃহৎ আম গাছ হইতে পারে, তাই না? তো এটাই বলা হচ্ছে যে ধাপগুলা মানে একের পর এক কিভাবে হবে, সেটা হচ্ছে প্রথমে আমরা বীজ মাটিতে ফেলি, তারপর সেখানে পানি ও বাতাস পাই, তারপর বীজ অঙ্কুর হয়। অঙ্কুর হওয়া মানে বোঝায় যে এই বীজটা ঠিক নিজের মতো করে ধীরে 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 এই বীজের মধ্যে যে শক্তি আছে, ওই শক্তি থেকে একটা সময় এই যে পাতা বের হয়, দেখছো? এই প্রক্রিয়াটাই হচ্ছে অঙ্কুর হওয়া। তারপর ধীরে ধীরে নতুন গাছ হয়। এই যে বীজ থেকে প্রথমে একটা অঙ্কুরিত হয়ে একটা ছোট্ট চারা বের হয়েছে, এবং এখান থেকে ধীরে 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 এই যে গাছে পরিণত হচ্ছে। বোঝা গেল? তো উদাহরণ কি হতে পারে? আম গাছ, ধান গাছ, সিম গাছ। আরো তুমি উদাহরণ নিজের মতো করে সাজায় নিও, যেমন পেয়ারা। মানে যে তুমি যা যা দেখো প্রায় যেগুলা গাছের ফল হয়, তারা এইভাবেই বংশ বিস্তার করে। ও আচ্ছা, আরো আছে। তো এবার আমরা যেহেতু উদ্ভিদের প্রজনন করলাম, এখন আমরা প্রাণীর প্রজনন সম্পর্কে জানবো। তো প্রাণীরা মূলত দুই ভাবে বংশ বিস্তার করে। একটা হচ্ছে ডিম পাড়া প্রাণী, একটা হচ্ছে বাচ্চা জন্ম দেয়। মানুষ কি ডিম পারে? মানুষ তো ডিম পারে না, তাই না? তাহলে মানুষ একটা ক্যাটাগরিতে থাকবে। আবার তোমার হচ্ছে পাখি, পাখি কি বাচ্চা দেয়? পাখি কিন্তু বাচ্চা দেয় না, পাখি হচ্ছে ডিম দেয়। তো ডিম দেওয়ার পরে সেইখান থেকে নতুন ধীরে ধীরে ওইভাবে ওই ডিম থেকে ছোট্ট বাচ্চা হয়, বাচ্চা থেকে পাখি বড় হয়। তো দুইটা ভাবে প্রাণীরা বংশ বিস্তার করে, একটা হচ্ছে ডিম পাড়া প্রাণী, একটা হচ্ছে বাচ্চা জন্ম দেয়। তো ডিম পাড়া প্রাণী কি করে? ডিম দেয়, ডিম থেকে বাচ্চা হয়। উদাহরণস্বরূপ বলা যায় মুরগি, হাঁস, পাখি, মাছ, এগুলা। তো মাছের ডিম দেওয়া দেখছো তোমরা? অনেক কিছু কিছু মাছ আছে হচ্ছে, দেখা যায় যে পেটের মধ্যে ডিমটা এমন ভাবে প্রক্রিয়াজাত করে যে বাচ্চা আকারেই আহ কি বলে ওইটাকে, বাচ্চা আকারেই প্রসব করে। মানে তোমার হাঙর, তোমরা দেখছো কি না, মানে সামনাসামনি তো দেখোনি, কিন্তু টিভি টেলিভিশনে হয়তোবা দেখার কথা। হাঙর ওইরকম, হাঙরও তো একটা মাছ, কিন্তু ওই মাছ কি করে, ডিম দেয় না, ওরা ডিরেক্ট বাচ্চা দিয়ে দেয়। তো এরকম ব্যতিক্রম আছে, ওইগুলা নিয়ে পরে আমরা বড় হতে হতে জানবো আশা করি। তো বাচ্চা জন্ম দেয়, উদাহরণ কি হতে পারে? মানুষ, গরু, ছাগল, বিড়াল, এগুলা। তো এখান থেকে ইম্পর্টেন্ট কি বিষয়, যে প্রাণীরা সাধারণত ডিম পারে বা বাচ্চা জন্ম দেয়, এই দুই ভাবে এরা প্রজনন করে। এই যে সেটার একটা উদাহরণ। তোমরা আশা করি এই ছবিটা অলরেডি বুঝছো। তো আমরা এই অধ্যায় থেকে মূলত কি শিখলাম, এটা যদি এই কয়েকটা লাইনেই বলা সম্ভব, সেটা হচ্ছে জীবের জীবন চক্র সম্পূর্ণ হয়। জীবন চক্র বলতে কি বোঝায়, যে ধরো এটা হচ্ছে একটা ছোট্ট বাবু বা মানুষ। এই, আচ্ছা আমি সুন্দর করে আঁকাই এটার ক্ষেত্রে। সুন্দর মানে অতটাও সুন্দর হবে না। চিন্তা করো যে এটা হচ্ছে ছোট্ট একটা বাবু, বা তুমি তুমি তোমাকে চিন্তা করতে পারো, তোমাকে না, এটা একদম ছোট্ট, একদম ছোট্ট কেউ। তারপরে একটু বড় হবে, একটু বড় হবে, এবং তারপরে কি হবে, যে আরো একদম প্রাপ্তবয়স্ক কেউ তৈরি হবে। মানে এখন এ নিজেই নতুন একটা বাচ্চা হয়তো বা জন্ম দিতে পারবে। কিন্তু এ নতুন একটা বাচ্চা হয়তো বা জন্ম দিবে, কিন্তু এই যে কোনো মানুষ সে কি আজীবন টিকে থাকবে? উত্তর হচ্ছে না, এই মানুষটা একসময় মারা যাবে। তো এই যে মারা গেল, কিন্তু নতুন একটা তার মতোই জীব সৃষ্টি করে রেখে গেল। এই এই সম্পূর্ণ যে প্রক্রিয়া, এটাই জীবন চক্র। সহজভাবে বলতে গেলে
প্রত্যেকটা জীবিত জিনিস প্রথমে ছোট্ট অবস্থাতে থাকবে, তারপর ধীরে ধীরে বড় হবে এবং একটা সময় সে সম্পূর্ণ মিশে যাবে, মানে আর অস্তিত্বই থাকবে না, অর্থাৎ সে মারা যাবে। তো এটাই হচ্ছে জীবের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পৃথিবীতে জীবের অস্তিত্ব বজায় থাকে কিভাবে বজায় থাকে? প্রজননের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য বজায় থাকে। কারণ বললামই তো, যদি হচ্ছে একটা মানুষ বা যে কোনো একটা জীব যদি তার নতুন অনুরূপ জীব সৃষ্টি করে না রেখে যায়, মানে একটা পাখি যদি পাখি ডিম না দেয় তাহলে কিন্তু তার অস্তিত্ব আর টিকে থাকবে না। সে পাখিটা মারা গেলে ওই পাখি, এমন হয়েছেও পৃথিবীতে। যেমন আমরা কি জানতাম যে আগে ডাইনোসর ছিল, অনেক বিশাল বিশাল ডাইনোসর, ডাইনোসরও পাখির মতো আঁকাচ্ছে। যাই হোক, ধরে নাও যে এটাই একটা ডাইনোসর। তো ধরে নাও এটাই ডাইনোসর, হ্যাঁ। আচ্ছা, এটা কোনোভাবেই হয়নি। আচ্ছা, সুন্দর করে আঁকাই। ধরে নাও এই যে এটা একটা ডাইনোসর হবে, হ্যাঁ। ডাইনোসরের লেজও থাকে সাধারণত, ছিল। এই যে এটা হচ্ছে ধরো ডাইনোসর একটা, এটা মুখ, এটা চোখ, বিশাল পা, এটা হচ্ছে একটা ডাইনোসর। তো ডাইনোসর কি করছে? ও বাচ্চা দিত বা ডিম দিত অনেক ডাইনোসর। তো ওই রকম করতে করতে একটা সময় হয়েছে কি, ধরো এই ডাইনোসর গুলা মারা গেছে, কিন্তু এই নতুন কোনো ডিম দিয়ে যায়নি, তার মানে এই ডিম থেকে কোনো বাচ্চাও তৈরি হয়নি। সেই জন্যই আজকে পৃথিবীতে আমরা কোনো ডাইনোসর খুঁজে পাই না। তো তার মানে নতুন প্রজন্ম তৈরি করতে হয় এবং তার মাধ্যমেই জীবের অস্তিত্ব বজায় থাকে। তো এই অধ্যায়ে মূলত আমার প্রথম লেকচার এতটুকু ছিল তা বলবো না, কারণ তোমাকে এখন আমি বইয়ে নিয়ে যাব। থামো, আগে বইটা দেখাই। তো বইয়ের প্রথম অধ্যায়ে চলে যাই আমরা। আচ্ছা, আমাদের লেকচার শুরুই করছিলাম আমরা এখান থেকে। তো আমরা আশা করি প্রথম যে বাক্য এটা বুঝতে পারলাম যে জীবের বৃদ্ধি হয়, প্রজনন হয়। এই যে আমি প্রথমে বললাম, এখনো সম্পূর্ণ অধ্যায়টা হয়তোবা তোমার জন্য কঠিন লাগছে, কারণ আমি একটা সামগ্রিক আলোচনা করছি, মানে তুমি এই অধ্যায়ে কি কি শিখবা। এখন যখন আমি তোমার এই অধ্যায়টা হয়তোবা মূল লাইনগুলো যখন এক এক করে পড়ে তোমাকে বোঝাবো, তখন অনেকটা সহজ হবে। যেমন আমরা যদি দেখি প্রথমটায়, বীজের অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম মানেই হচ্ছে একটা বীজ থেকে নতুন চারা গাছ জন্মানো। তো এই যে এটাই বলতেছে যে বীজ থেকে নতুন চারা গাছ জন্মানোই হলো অঙ্কুরোদ্গম। তো উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে অঙ্কুরোদ্গম, কারণ একটা বীজ থেকেই তো একটা উদ্ভিদ জন্ম নিচ্ছে, তাই না? তো চলো আমরা দেখি কিভাবে কি হয়। দেখো, এখানে একটা ছবি দিছে। সরি। আচ্ছা, ওয়েট। তোমরা বোর হয়ে গেছো অনেক না? লেকচারটা হয়তোবা কঠিন হচ্ছে, পরবর্তীতে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্রথম লেকচারগুলো একটু কষ্টই লাগবে, মানে বুঝতে কঠিনই হবে। পরবর্তী লেকচারগুলো বুঝতে সহজ হবে আশা করি। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা ছোলা, বুঝছো? মানে ছোলার দানা। তো সেই দানাটা কি করছে, একদম পানিতে ভিজায় রাখছে। আবার এইখানে কি করছে, কিছুটা পানিতে রাখছে, কিছুটা আলো বাতাস পাচ্ছে, এইটা একটা স্টেজ। আবার আরেকটাতে কি করছে, পানি একেবারেই দেয়নি। তুমি খেয়াল করে দেখো যে এইখান থেকে কিন্তু একটা চারা, মানে পাতা বের হয়েছে, মানে এই বীজটা অঙ্কুরোদ্গম হয়ে গেছে। অঙ্কুরোদ্গম হওয়া মানেই হচ্ছে বীজ থেকে চারা হওয়া, তার মানে এখানে অঙ্কুরোদ্গম হয়েছে। কিন্তু এইখানেও তোমার বই যখন দেখবা, দেখবা যে এই আহ যে সোলার বীজটা, এই বীজটাতে কিছুই হয়নি। আবার যেটা শুকনা বা পানি ছাড়া রাখছে সেখানেও কিছু হয়নি। অর্থাৎ একটা বীজ যদি বড় হইতে হয়, তাহলে তার কি কি জিনিস প্রয়োজন হয় দেখো। এই লেখাটা হয়তো বা খুব চোখে ধরতেছে, এখন দেখো। আলোর প্রয়োজন হয়, যেটা এখানে পাচ্ছে। এ কিন্তু আলো পাচ্ছে, আমরা এক এক করে পরীক্ষা করব। পানির প্রয়োজন হয় এবং বাতাসের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়, কিভাবে প্রয়োজন হয়, এগুলো আমরা ধাপে ধাপে দেখব। তো দেখো, আলো প্রথম, ১ নাম্বার বীজে আলো পাচ্ছে সঠিক, বাতাসও পাচ্ছে সঠিক, কিন্তু পানি পাচ্ছে না, যার ফলে বীজটা অঙ্কুরোদ্গম হতে পারলো না। দ্বিতীয় বীজের ক্ষেত্রে কি হচ্ছে, এটা আমরা বীজের নাম্বার দিই, ১ নাম্বার বীজ। দ্বিতীয় বীজের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এ পানি পাচ্ছে, আবার কিছুটা বাতাস পাচ্ছে, আবার আলো তো পাচ্ছেই। তার মানে এ কি হচ্ছে, আলো পাচ্ছিল, পানি পাচ্ছিল, বাতাস পাচ্ছিল, তাহলে এ অঙ্কুরোদ্গম হয়ে গেছে। তৃতীয় ক্ষেত্রে এ কিন্তু কোনো বাতাস পাচ্ছিল না। তো যখন বাতাস পাচ্ছিল না তৃতীয় বীজটা, তখন সেও অঙ্কুরোদ্গম হতে পারেনি। আশা করি বুঝছো। পরবর্তী পেজে যেটা আছে, দেখো জীবের বৃদ্ধি। বৃদ্ধি পাওয়া মানে বুঝাইছি আমি আগেও, যে দেখো এই যে এটা একটা ছোট্ট চারা গাছ এবং এটা কিছুটা বড় হইলো এবং তারপরে ধাপে ধাপে
মানে এটাতে যদিও ওই উদাহরণ দেয়নি, দেখি আমরা পরবর্তী পেজে পাই কিনা এমন উদাহরণ। এই যে দেখো, এখানে দেখো, এটা দেখলে বুঝতে পারবা। শুরুতে ছিল বীজ, সেটা অঙ্কুরোদ্গম অর্থাৎ চারা গাছ যে শুরু হইলো প্রক্রিয়া, এটাই অঙ্কুরোদ্গম। তো বীজ থেকে অঙ্কুরোদ্গম হলো, সেখান থেকে একটা চারা গাছ হলো, চারা গাছ থেকে আবার একটা পূর্ণাঙ্গ গাছ হলো, পূর্ণাঙ্গ গাছ থেকে আমরা পাবো ফুল, পাবো ফল, পাবো। তো ঠিক এইভাবেই প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে বুঝাই দেবো ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা থেকে থাকে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা এখানে যোগাযোগ করতে পারো। আজকের লেকচার আর দীর্ঘ না করি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো নাম্বারটা হচ্ছে 01746737803। তো আজকের লেকচার যদি ভালো লেগে থাকে অথবা যদি কোনো কমপ্লেন থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। কমপ্লেন বলতে কোথায় বুঝতে পারতেছো না বা আমার বোঝানো জটিল হচ্ছে সেই বিষয়গুলা। আমি তো সম্পূর্ণটা বুঝাইনি, আশা করি ধাপে ধাপে। দেখো, তোমাদেরকে শুধু এইটা বুঝাই যে আজকের লেকচারে দেখো আমরা সবই শিখে ফেলছি একরকম। দেখাই, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই যে শিখাইছি সেটা উদাহরণ সহ দেখাবো। এটা অধ্যায়ের মাঝে অবস্থা যে একটা ফুল থেকে কিভাবে বংশ বিস্তার হয় সেগুলো শেখানো এখানে। একটা আম গাছের মধ্যে, সরি আম গাছ না, একটা ফলে কি কি থাকে, বীজ থাকে বা রসালো অংশ থাকে যা আমরা খাই, এরকম এগুলো সব আমরা শেখাবো। তারপরে একটা উদ্ভিদ কিভাবে বংশ বিস্তার করে এখানে এটা দেখানো। তারপরে দেখো, একটা ডিম থেকে ডিম ফোটে বাচ্চা মুরগি হয়, সেখান থেকে মুরগি হয়, আমরা কিন্তু এগুলো দেখাইছি, তাই না? আশা করি সামনের দিন আরো সহজ হবে। আবার দেখো, একটা গাভী থেকে বাচ্চা হচ্ছে এবং সেই বাচ্চা একটা সময় বড় গাভী হচ্ছে এবং সেখান থেকে আবার বাচ্চা হচ্ছে। বা এই যে মুরগি তার ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে আসে, বাচ্চাগুলোর নামকরণ করতে পারো। তো দেখো, অধ্যায় জাস্ট এতটুকুই ছিল, তো আমরা মূলত সম্পূর্ণ অধ্যায় পড়ে ফেলছি। কিন্তু বই ধরে ধরেও পড়ানোর একটা বিষয় আছে, যেহেতু তোমরা ছোট। তো পরবর্তী লেকচার দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ থাকলো। আজকের লেকচার এতটুকুই। ইনশাল্লাহ সামনে আরো সুন্দরভাবে গোছানো লেকচার থাকবে, দেখার জন্য তোমাদের আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।